সি প্রোগ্রামিং শেখা শুরু করার আগে সবার প্রথমে বলতে চাই যে সি একটা অনেক বোকা ল্যাঙ্গুয়েজ। এখানে যে 32টা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া খুব বেশি কিছু সে বোঝে না। ওই জন্য আপনি একটা দাড়ি কমা দিতে ভুল করলেও প্রোগ্রামটা আর রান করবে না। সি বুঝতে পারে না যে আপনি কি করতে চাইছেন। বাট এখানে একটা জিনিস ভালো আছে যে যখন আপনার ভুল হবে তখন কোড ব্লক আপনাকে বলে দিবে যে এই লাইনটা বোঝা যাচ্ছে না। সো তখন সেটা দেখে আমরা আমাদের ভুলটা ঠিক করে নিতে পারবো। আপনি যদি সি প্রোগ্রাম দিয়ে কোনো কিছু লিখতে চান তাহলে এই 32টা কিওয়ার্ড ইউজ করেই তাকে বোঝাতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। একটা ক্লাস 1-2 এর বাচ্চাও 50টা বা তার বেশি শব্দ অবশ্যই জানে। তাহলে আমরা 4-5 দিনে এই 32টা কিওয়ার্ড শিখে শেষ করতে পারবো না, কি মনে হয়? চলেন শুরু করে দেখি কতদূর শিখতে পারি। সো সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের সবার প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আপনাদের সামনে এখন যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন সেটা। এটা হচ্ছে সি প্রোগ্রাম লেখার বেসিক স্ট্রাকচার। আপনি সি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামই লিখতে যান না কেন আপনাকে প্রথমে এই স্ট্রাকচারটাই বানাতে হবে। আমরা আগের ভিডিওতে যে অনলাইন কম্পাইলারগুলো দেখেছিলাম সেখানে ওই বেসিক স্ট্রাকচারটা তৈরি করা ছিল। তো এই স্ট্রাকচারটা দিয়ে কি বোঝাচ্ছে আর কি কি আছে সেটা আগে দেখে নেই। প্রথমে আছে হেডার ফাইল। বিভিন্ন রকম কাজের জন্য আপনার বিভিন্ন রকম হেডার ফাইল আছে। যেমন ধরেন আপনি যখন বড় ম্যাথ সলভ করতে চাইবেন তখন আপনার লাগবে math.h। যখন আপনি ইনপুট আউটপুট করতে যাচ্ছেন তখন এখানে যেটা দেওয়া আছে stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। তারপরে আপনি যখন কনসোলে ইনপুট আউট করতে চাইবেন তখন থাকবে conio.h। এরকম ডিফল্টে 19টা হেডার ফাইল থাকে, বাট আপনারা কাজ অনুযায়ী নিজেরাও হেডার ফাইল তৈরি করে নিতে পারবেন। এই হেডার ফাইলটা পড়ে কম্পাইলার বুঝতে পারে যে আপনার প্রোগ্রামের জন্য কি কি ডাটা বা ফাইল দরকার হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে ইন্ট মেইন। সো এই মেইন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এখান থেকে শুরু, এখানে সে সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমাদের যত রকমের প্রোগ্রামিং করতে হবে, যত কোড লিখতে হবে, অ্যাকচুয়ালি কোডের যেই পার্টটা আমাদের এক্সিকিউট হবে সেটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয়। সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। ফার্স্টে আমরা হেডার ফাইলগুলোকে, লাইব্রেরি ফাংশনগুলোকে ইনক্লুড করব, দেন আমরা ইন্ট মেইনের ভিতর, মেইন ফাংশনের ভিতর যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের যেই কাজগুলো করা লাগবে সেই কোডগুলো লিখবো। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কম্পাইলার সবসময় ফার্স্টের লাইন থেকে কোড পড়া শুরু করবে, মানে এক লাইন করে পড়বে, সেটার কাজ আগে করে শেষ করবে, তারপরে সেকেন্ড লাইনে যাবে, সেকেন্ড লাইন পড়ে সেটার কাজ শেষ করবে, তারপরে থার্ড লাইনে যাবে। এইভাবে কম্পাইল করতে করতে বা কাজ কমপ্লিট করতে করতে আগায় যায়। এখন প্রোগ্রাম লেখার আগে আমাদের প্রথমে জানা লাগবে যে ভেরিয়েবলটা কি জিনিস। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ভেরিয়েবল এই শব্দটার অর্থ হচ্ছে যা ভ্যারি করে বা যেটা মান বদলায়। তাও যদি না বুঝেন, আপনারা কখনো আপনাদের রান্নাঘরে গেছেন কি? রান্নাঘরে মশলা রাখার অনেকগুলো ছোট ছোট কৌটা থাকে। কোনোটাতে হলুদের গুঁড়া থাকে, কোনোটাতে মরিচের গুঁড়া, কোনোটাতে লবণ, কোনোটাতে গরম মশলা, এইভাবে করে রাখা থাকে, তাই না? যখন ওই কৌটাগুলো বাজার থেকে কিনে আনা হয় তখন ওগুলো পুরোপুরি ফাঁকা থাকে, সেগুলোর ভিতরেও কিছু থাকে না, আবার কোন কৌটায় কোন জিনিসটা রাখা হবে সেটাও ঠিক করা থাকে না। তারপরে যখন ওগুলোর ভিতরে জিনিসপত্র রাখা হয় তখন যদি আপনি চান তাহলে তার গায়ে একটা করে ট্যাগ লাগাই দিতে পারেন, মানে আঠা দিয়ে একটা কাগজ লাগাই দিলেন, তারপরে লিখে রাখলেন লবণ, আরেকটা কৌটাতে চিনি রেখে সেটাতে লিখে রাখলেন চিনি, আরেকটাতে মরিচের গুঁড়া রেখে সেটাতে লিখে রাখলেন মরিচের গুঁড়া। সো আপনি বাইরে থেকে ওই লেখাটা দেখে বুঝতে পারছেন যে ওই কৌটার ভিতরে আসলে কি জিনিস আছে। সো আমাদের কম্পিউটারের মেমোরিতে ওইরকম ফাঁকা কোটি কোটি কৌটা আছে যেগুলোর ভিতরে আমরা যে কোনো কিছু রাখতে পারি। আর যখন ওই কৌটাগুলোর মধ্যে আমরা কোনো কিছু রাখবো তখন তার নাম লিখে দিতে হবে যে এই কৌটার ভিতরে এই জিনিসটা রাখলাম। তারপর কম্পিউটার সহজেই সেগুলো খুঁজে বের করে নিতে পারবে। আমাদের ভেরিয়েবলটা তাহলে কি হচ্ছে? সেই ফাঁকা কৌটা যার ভিতরে আমরা যে কোনো কিছু রাখতে পারি। যখন কোনো কিছু রাখতে যাব সেটার একটা নাম দিয়ে দিতে হবে, তাহলে সহজে বোঝা যাবে যে কোন কৌটার ভিতর কি আছে। আপনি চাই কখনো চিনির জায়গায় লবণ দিয়ে ফেলবেন না। যেমন মনে করেন INT, যেটা দিয়ে বোঝায় ইন্টিজার, তারপরে স্পেস দিয়ে একটা এ লিখে =10 দিলাম, তারপরে লাইন শেষ করার জন্য সেমিকোলন দিলাম। এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে আমি একটা কৌটা নিয়েছি, সেই কৌটাটার গায়ে আমি লেবেলিং করলাম এ, মানে ওই কৌটাটার নাম দিলাম এ, সেটার ভিতরে কি টাইপের জিনিস থাকবে সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য লিখলাম INT বা ইন্টিজার। তার মানে এই কৌটাটার ভিতরে আমার শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে। তারপরে ইকুয়াল দিয়ে ওই ভ্যালুটা কত হবে 10 সেটা বলে দিলাম, লাইন শেষ করে দিলাম। আরেকটা ভেরিয়েবলের টাইপ হইতে পারে ফ্লোট, FLOAT, দেখতে পাচ্ছেন। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ, যেটা বোঝেন। সো আমরা আরেকটা কৌটা নিলাম, সেটার নাম দিলাম বি, আর বলে দিলাম যে এখানে ফ্লোটিং নাম্বার থাকবে বা দশমিক সংখ্যা থাকবে। তারপরে ইকুয়াল দিয়ে 20.5 লিখলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। সো আমাদের কৌটার নাম হচ্ছে বি, এটার ভিতর কি থাকবে সেটা কম্পিউটারকে বলে দিলাম যে এর ভিতর দশমিক সংখ্যা থাকবে।
তারপরে ইকুয়াল দিয়ে সংখ্যাটা বলে দিলাম, মানে কোটার ভিতরে একটা জিনিস ঢুকাই দিলাম। এরপরে যদি আপনার এই 2-3 ঘরে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আরেকটা ভ্যারিয়েবল টাইপ, সেটা হচ্ছে ডাবলটা হচ্ছে আপনার লং ফ্লোট বলতে পারেন, বা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকবে এরকম একটা নাম্বার। সো আমরা আরেকটা কোটা নিলাম যার নাম দিলাম সি, তারপরে বলে দিলাম যে এখানে ডাবল টাইপের ডাটা থাকবে, মানে অনেকগুলো দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকবে এরকম একটা ডাটা থাকবে। তার ভিতরে একটা ভ্যালু স্টোর করলাম, সেটা হচ্ছে 32.66323 ব্লা ব্লা, আরো কিছু থাকতে পারে। এরপরে আরেক টাইপের ডাটা হচ্ছে বা আরেক টাইপের ভেরিয়েবল হচ্ছে ক্যারেক্টার। তার ভিতরে আপনি এই যে সংখ্যা এতক্ষণ রাখলাম, সংখ্যা বাদে আপনি যদি ABCD রাখতে চান বা কোনো স্পেশাল ক্যারেক্টার রাখতে চান সেরকম টাইপের জিনিসপত্র। সো এখানে আমরা লিখেছি 4। সো আমরা এখানে কি করলাম, একটা নতুন কোটা নিলাম, সেটার নাম দিলাম স্টার, সেটার ডাটা টাইপ বলে দিলাম 4 বা ক্যারেক্টার টাইপের ডাটা থাকবে, ইকুয়াল দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম স্টার, এর ভিতরে স্টার ভ্যালুটা থাকবে, লাইন শেষ করে দিলাম। তো যদি এক লাইনে বলতে চাই, এখানে এই ABC স্টার এগুলো হচ্ছে কোটাগুলোর নাম, যে আমি এ নামের কৌটাতে 10 সংখ্যাটা রাখলাম, বি নামের কৌটাটাতে 20.5 রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ইন্ট, ফ্লোট, ডাবল, 4 এগুলো কি জিনিস? এগুলোকে বলতে পারেন যে কৌটার সাইজ। আপনার ওই জিনিসটা রাখার জন্য আমার কত বড় কৌটা দরকার সেটা বলে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া রাখার জন্য আপনার যত বড় কৌটার প্রয়োজন হবে, আটা বা চিনি রাখার জন্য অত ছোট সাইজের কৌটা দিয়ে হবে না। সো দুইটা কৌটার সাইজ সমান হলে হবে না। সো আপনি যদি মরিচের গুঁড়া রাখার জন্য 2 কেজি আটা রাখা যাবে এরকম একটা কৌটা ইউজ করেন, তাহলে আপনার কৌটা কিনতে খরচও বেশি হচ্ছে, আবার সেই কৌটাটা রাখার জন্য অনেক বড় জায়গা লাগছে। কিন্তু যেগুলো সাধারণত মশলা থাকে সেগুলো কম পরিমাণে ইউজ হয়, তো ছোট ছোট কৌটাতে যদি রাখা হয় তাহলে অল্প জায়গার ভিতর সেগুলো স্টোর করা যায়। আবার আপনার চিনি দরকার, সেটা যদি ছোট কৌটাতে রাখেন তাহলে কয়টা কৌটা হবে চিনি, সেটাও তো একটা সমস্যা। এই জন্য আপনার সাইজটা নির্ধারিত করে দিতে হয় যে আমার এত বড় একটা কৌটা দরকার, এই সাইজের একটা কৌটা দরকার আমি যে ডাটাটা রাখতে চাচ্ছি সেটার জন্য। সো এখানে ইন্ট, ফ্লোট, ডাবল, 4 এগুলো হচ্ছে সাইজ, আপনার কত বড় কৌটা প্রয়োজন একটা ভ্যালু স্টোর করার জন্য। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন হতে পারে, যদি আমরা ইন্ট নামের একটা কৌটা নিই, তার ভিতর একটা দশমিক সংখ্যা রেখে দেই, 20.5 রাখি, অথবা ডাবলে যেটা দেখতে পাচ্ছি 32.66323, এই সংখ্যাটা ইন্টের ভিতর রাখতে চাই। মানে আমি বললাম যে আমার এখন একটা মরিচের গুঁড়া রাখার জন্য কৌটা লাগবে, তার ভিতরে সে 1 কেজি চিনি ঢেলে দিলাম, তাহলে তো কি হবে, কৌটার মরিচের গুঁড়া রাখার কৌটার সাইজ যদি 250 গ্রাম হয়, 250 গ্রাম চিনি আসবে, বাকিটা সাইডে পড়ে যাবে। সেরকমই আপনি ইন্ট ডিক্লেয়ার করে, ইন্টিজার ডিক্লেয়ার করে একটা ভেরিয়েবল যদি নেওয়ার পর যদি তার ভিতর দশমিক সংখ্যা রাখেন, তাহলে শুধুমাত্র যেই পূর্ণ সংখ্যাটা থাকবে, মানে এখানে 32, শুধু সেটাই স্টোর হবে। তাছাড়া দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো আর স্টোর হবে না, সেগুলো সব হারিয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি কৌটার নাম দিব চিনি আর তার ভিতর রাখবো লবণ, তাহলে সেটা আপনার বিষয়, সেটা নিয়ে সি এর কোনো মাথা ব্যথা নাই। তার মানে ভেরিয়েবলের নাম আপনি যা খুশি দিতে পারেন আর তার ভিতর যা খুশি রাখতে পারেন, জাস্ট ওই ডাটা টাইপ ইন্ট, ফ্লোট, ডাবল এগুলো ঠিক মতো দিতে হবে, না হলে ওই তো যতটুকু জায়গা ততটুকু রাখবে, বাকি জায়গাটুক নষ্ট হবে বা বাকি জিনিসটুক পড়ে যাবে বা হারিয়ে যাবে। এখন বললাম যে আপনি ভেরিয়েবলের নাম, মানে এই ABC স্টার যেগুলো দিয়েছি এগুলো আপনি যে কোনো কিছু দিতে পারেন, এর জায়গায় আব্বা, বি এর জায়গায় ব্যাট, সি এর জায়গায় ক্যাট দিতেই পারেন, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার এই ডাটা টাইপটা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ওই ডাটাটা ঠিকভাবে স্টোর হবে। এখন একটু আগে বললাম যে ভেরিয়েবলের নাম আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, সেটাতে প্রোগ্রামের কোনো সমস্যা নাই, বাট এই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে। আমরা যদি সেই নিয়মগুলো জানার চেষ্টা করি, জাস্ট আমরা গুগলে এসে সার্চ করব রুলস ফর ডিক্লেয়ারিং ভেরিয়েবলস ইন সি, তাহলে আমাদের এখানে 5টা রুল চলে আসবে। ফার্স্টের যে নিয়মটা আছে সেটা হচ্ছে নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোরস। তার মানে আপনি যখন ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন সেইখানে আপনি শুধুমাত্র লেটার মানে ABCD, সেটা ছোট হাতের হোক বড় হাতের হোক সমস্যা নেই, এটা ইউজ করতে পারবেন। ডিজিট মানে 0 থেকে 9 পর্যন্ত, আর আন্ডারস্ক্রোল কি, যে নিচে একটা দাগ, সেটা হাইফেন দিলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। সেকেন্ড নিয়মটা হচ্ছে যে নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার অর আন্ডারস্ক্রোল। আপনার যখন ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন শুরুতে অবশ্যই কোনো লেটার এ থেকে জেড পর্যন্ত অথবা আন্ডারস্ক্রোল থাকতে হবে। আপনি যদি 0 দিয়ে বা 1 দিয়ে যে কোনো নাম্বার দিয়ে অথবা অন্য স্পেশাল ক্যারেক্টার, ফুল স্টপ, কমা এগুলো দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে চান, তাহলে সেই ভেরিয়েবলের নামটা ভ্যালিড হবে না, কম্পাইলার বুঝতে পারবে না যে সেটা ভেরিয়েবলের নাম হিসেবে আপনি ডিক্লেয়ার করার চেষ্টা করছেন। তারপরের নিয়ম হচ্ছে নেমস আর কেস সেন্সিটিভ। তার মানে কি, এটা ছোট হাতের আর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বুঝে। আপনি যদি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় ছোট হাতের এ দেন, দিয়ে বলেন ইন্টিজার,
ছোট হাতের a ইজ ইকুয়াল টু 10। আর যখন আপনি সেই ইন্টিজারটা ইউজ করবেন তখন বড় হাতের a দেন, তাহলে সেটা আপনার কম্পাইলার বুঝতে পারবে না, কারণ তার কাছে ছোট হাতের a আর বড় হাতের a দুইটা আলাদা জিনিস। সো আপনি ছোট হাতের a ইকুয়াল টু 10 আর বড় হাতের a ইকুয়াল টু 20 যদি দেন, তাহলে আপনি ইউজ করার সময় ছোট হাতের দিলে সেটার ভ্যালু 10 আসবে, বড় হাতের দিলে সেটার ভ্যালু 20 আসবে। 4 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে নেমস ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেস স্পেশাল ক্যারেক্টার্স লাইক এক্সক্লেমেশন, হ্যাশ, পার্সেন্ট এক্সেট্রা। তার মানে যখন আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন ওই নামের ভিতরে কোনো স্পেস দিতে পারবেন না। তার মানে স্পেস বার চেপে ফাঁকা দিলেন যে নাম্বার স্পেস 1, তাহলে সেক্ষেত্রে সেটা কোনো ভ্যালিড ভেরিয়েবলের নাম হবে না, কম্পাইলার বুঝতে পারবে না যে সেটা ভেরিয়েবলের নাম। আপনি নামের ভিতরে কোনো স্পেশাল ক্যারেক্টার, যেখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছে, এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না, না হলে সেই ভেরিয়েবলের নামটা ভ্যালিড হবে না। 5 নাম্বার যেটা নিয়ম সেটা হচ্ছে রিজার্ভড ওয়ার্ড সাচ অ্যাজ ইন্টিজার ক্যান নট বি ইউজড অ্যাজ নেমস। আমি যে ফার্স্টের দিকে আপনাকে 32টা কিওয়ার্ড দেখালাম, সেগুলোর কোনোটাকে আপনি ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। তার মানে আপনি যদি বলেন ইন্ট স্পেস ইন্ট, তো আমি বলে দিচ্ছি কোটা সাইজ, তারপরে স্পেস দিয়ে ইন্ট ইজ ইকুয়াল টু 10, তাহলে সেটা ভ্যালিড ভেরিয়েবলের নাম হবে না, কারণ সি এর কাছে বা সি এর কম্পাইলারের কাছে ইন্টের একটা আলাদা ভ্যালু আছে, সেটা হচ্ছে ইন্টিজার। সো সেটা যদি আপনি ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে চান, তাহলে কম্পাইলার কনফিউজড হয়ে যাবে যে এটা দিয়ে আপনি ইন্টিজার বোঝাতে চাচ্ছেন নাকি আপনার ভেরিয়েবলের নামই ইন্ট। এই কারণে যে রিজার্ভড ওয়ার্ডগুলো আছে, যেগুলো কিওয়ার্ড হিসাবে ইউজ হচ্ছে, সেগুলো আপনি ভেরিয়েবলের নাম দিতে পারবেন। সো এই 5টা নিয়ম মেনে যদি আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে ভেরিয়েবলের নামগুলো ভ্যালিড হবে। আদারওয়াইজ সেই নামগুলো ভ্যালিড হবে না, সেইগুলো আপনি ইউজ করতে পারবেন না, বা কম্পাইল যখন করতে চাইবেন তখন এরর দিয়ে দিবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা দেখলাম, ভেরিয়েবল কি জিনিস সেটা দেখলাম, ভেরিয়েবলের নাম কি করে ডিক্লেয়ার করতে হয় সেই নিয়মগুলো জানলাম, কোন ক্ষেত্রে আপনি কোন টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করবেন বা কোন টাইপের ডাটা ইউজ করবেন, ডাটা টাইপ ডিক্লেয়ার করবেন, সেগুলো জানলাম। পরের ভিডিওতে আমরা একটা বেসিক প্রোগ্রামের মাধ্যমে এই যে জিনিসগুলো আজকে দেখলাম, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব, যে এগুলো কীভাবে ডিক্লেয়ার করতে হবে, কীভাবে এগুলো আমরা কল করে ইউজ করতে পারবো।